সরকার আজকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে শান্তিপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতিতে আছে। যদিও এখন পর্যন্ত কিছু মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে যাচ্ছে। এই মহলটিকে কাকে ইঙ্গিত করেছেন? আমি এখানে একটা ব্যাপারে আপনার পর্যালোচনা কি? আপনাদের পর্যালোচনা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা সবাই তাকে ভালোবাসি, এখন পর্যন্ত ভালোবাসতাম। এবং একটা মানুষকে ঘিরে বিশাল জনগোষ্ঠীর যে সুখ স্বপ্ন থাকে, ঠিক উনি আমাদের সেই স্বপ্ন এবং ভালোবাসার চূড়ান্ত শিখরে ছিলেন। তিনি কেবল একজন সাধারণ নোবেল লরিয়েট নন, তিনি তার চেয়েও বড় কিছু আমাদের কাছে। দ্বিতীয়ত, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আমাদের দেশের যে কর্পোরেট কালচার, যা কিছু কর্পোরেট কালচার, সেই গ্রামীণ ফোন থেকে শুরু করে অনেক বড় বড় কর্পোরেট হাউসগুলো তার সৃষ্টি করা। বাংলাদেশের কোনো মানুষ আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটা অলিম্পিকের আসর বলেন কিংবা কোনো ইউরোপিয়ান চেলসির মতো ক্লাবের অনুষ্ঠানে বলেন, হোয়াইট হাউস বলেন কিংবা বাকিংহাম প্যালেস বলেন, অথবা ফ্রান্সের এলিসি প্রাসাদে বলেন। কোনো বাঙালি বুক ফুলিয়ে সেখানে ঢুকতে পারে এই বিশ্বাস আমাদের কখনো ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমরা সেই বিশ্বাসের যে জায়গাটি, সেখানে পূর্ণতা পেয়েছি। ফলে তার যে মর্যাদা, তার যে সম্মান আমাদের কাছে অনেক অনেক বড়। তিনি যে কথা বলেন, আমরা মনে করি তিনি সত্য কথা বলেন। আর তিনি যে আশ্বাস দেন, আমরা ধরে নেই যে এর চাইতে আর ভালো আশ্বাস হতে পারে না। তো সেই দিক থেকে গত 1 বছর ধরে তার যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের সে স্বপ্নের সাথে মিলে না। তিনি প্রায়ই যে কথাগুলো বলেছেন, যদি, কিন্তু, তবে, হতে পারে, এটা হলে ওটা হবে, ওটা না হলে ওটা না হবে, এই জিনিসগুলো না ওনার সঙ্গে আসলে যায় না। এই গেল একটা ঘটনা, যার জন্য আমরা এখন বুঝতে পারছি না যে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আর যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার চেয়ারে বসে যে কথাগুলো বলছেন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কী? কথাগুলো এই কারণে বললাম যে ধরুন এই কয়দিন আগে উনি এবং ওনার প্রেস সেক্রেটারি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে বললেন যে পৃথিবীর কোনো শক্তি নেই, এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি, সেই নির্বাচনকে প্রতিহত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, এরকম কোনো শক্তি এই পৃথিবীতে নেই। দ্বিতীয়ত, তিনি যেটি বললেন যে তিনি সারা পৃথিবীকে চমকিত করে ইতিহাসের সবচেয়ে সেরা একটি নির্বাচন উপহার দেবেন। তৃতীয়ত হলো যে তিনি এই নির্বাচনটি দেবেন 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তাহলে এই 3টি কথার সঙ্গে যদি আপনি আজকে যে প্রশ্নটি করলেন যে কোনো একটি মহল চাচ্ছে এই নির্বাচনটিকে বানচাল করার জন্য, এই প্রশ্ন আসবে কেন? অর্থাৎ তিনি এই যে তার যে আগের যে বক্তব্যগুলো, যেখানে তিনি বিশ্বের সমস্ত পরাশক্তিকে চ্যালেঞ্জ জানালেন, আমেরিকাকে চ্যালেঞ্জ জানালেন, রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে চ্যালেঞ্জ জানালেন যে আমার সরকার এতটা শক্তিশালী এবং আমরা এতটা দৃঢ় প্রতিজ্ঞ এবং এদেশের মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এমন একটা শক্তির অবস্থায় আছি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করে। আবার ঠিক একই মুখে তিনি যখন বলেন যে একটি মহল, সব কিছু সুন্দর আয়োজন আছে, একেবারে আমি দুধ, ভাত, তারপর সে আম, সব কিছু সাথে কলা নিয়ে বসে আছি। দেয়ার আর সাম নটি পিপল, কিছু দুষ্ট লোক আছে যারা এই দুধের এই খাবারের মধ্যে মানে এক ফোঁটা গোচনা দিয়ে আমাকে এটা নষ্ট করতে চাচ্ছে। এই কথাটা আসলে ওনার মুখে মানায় না। ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলা উচিত যে নির্বাচন হবে, ওই যে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে করতে পারবে, অথবা ওনার বলা উচিত যে আমি এখন ভয় পাচ্ছি, চারিদিক থেকে শুধু উদ্যত যে ফণী মনসার যে নিঃশ্বাস আসছে, বিষাক্ত সবল আসছে, আমি ক্লান্ত, বিধ্বস্ত, আমি আর পারছি না, আপনারা নিয়ে নেন, আমাকে উদ্ধার করেন, দয়া করেন, আমার ভীষণ রকম মানে যাকে বলি আমি আমার প্রফেশনে যেখানে আছে সেখানে ফিরে যেতে চাই। আজ বলেছি, কয়েকদিন আগে বলেছে যে আমি নির্বাচন করি, আমি আমার আগের জায়গাতে চলে যেতে চাই। আমার গ্রামীণ ব্যাংক আমাকে ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। আমি এখন সেই আয় আয় শব্দে এতটা বিমোহিত, আমার ওখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি এখন সেই গ্রামীণ ব্যাংকে যাব। রনি ভাই, উনি যে বললেন যে সব ধরনের আয়োজন আছে, আপনিও কি মনে করেন যে একটি সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করবার মতো
সব ধরনের আয়োজন আপনি দেখছেন কিনা? আমি খুব বিনয়ের সাথে বলি, একটা আয়োজনও নেই, একটা সিঙ্গেল আয়োজন নেই। ভালো নির্বাচন তো দূরের কথা, ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ নির্বাচন বাংলাদেশে যেটি হয়েছে, ধরুন 15 ফেব্রুয়ারি নির্বাচন। ডক্টর ইউনূস কি অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন? মানে উনি অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন না, উনি উনার মতো কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কথা বলছেন। আমরা যে কালচার বাংলাদেশে রাজনীতিবিদরা অনেক সময় এরকম আশ্বাস দিত, অনেক বড় বড় কথা ব্যাপার হলো যে ধরুন আপনি সব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং জানেন না। তো আপনার কাছে যখন রোলস রয়েসের একটা প্রপেলার এনে দেওয়া হলো, যে এই রোলস রয়েসের এই প্রপেলারটি এয়ারক্রাফটের কোন জায়গাতে আপনি লাগাবেন, তখন আপনি কি বলবেন? ওনারও একই অবস্থা। উনি এখন পর্যন্ত সিল কিভাবে পিটাতে হয়, বাক্স ব্যালট বাক্স কীভাবে ছিনতাই হয়, ভোটের বাজারে কিভাবে ওই আকিজ বিড়ি দিতে হয়, তারপরে সে কারিগর বিড়ি দিতে হয়, পান কিভাবে খেতে হয়, গ্রামের দোকানে ওই যে একটা গ্রামের সাধারণ দোকানদাররা তারা বসে বসে পায়ের উপর পা তুলে সকাল বিকাল বলছে, সে তার কিন্তু ঘর সংসার চলছে না। তার বক্তব্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটা ঠিকমতো চালাতে পারছে না। ওই যে গ্রামের চায়ের দোকানদার, সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসতেন তার সাথে ভালো চালাতে পারতেন। এই যে মানুষ সমালোচনা করছে, এটার কেন করছে, আপনার ইফেক্ট কি, সাইকোলজি কি, এটার মানে মানে ইতিবাচক নেতিবাচক দিক কি, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যদি ওনার থাকতো তাহলে তিনি অন্তত এই কথাগুলো বলতেন। আপনি দেখুন শিক্ষা দীক্ষায় বা অন্য সব দিক থেকে যে যিনি নেপালের প্রধানমন্ত্রী হলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, তা আমার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সুন্দর ইংরেজি জানেন তার ধারের কাছে ইংরেজি বলতে পারেন, খুব টেনে টেনে তিনি ইংরেজি বলছেন, কিন্তু খুব স্পষ্টভাবে পলিটিক্স বোঝার কারণে তার যে বক্তব্যগুলো একেবারে মানে যাকে তীরের মতো বানের মতো মানুষের হৃদয়ে সে আন্দোলন করছে। এবং এভরিবডি হ্যাজ গট দেয়ার মেসেজ। নেপালের লোক পেয়ে গেছে, ভারতের লোক পেয়ে গেছে, আমরা যারা বাংলাদেশের লোক আমরা এখন সেই যে ওনার নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী তার সমস্ত কথাগুলো আমরা কোট করছি। কিন্তু কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য নিয়ে নেপালে কেন কোট হবে না? তার বক্তব্য নিয়ে বাংলাদেশে যা কিছু বলছে পাকিস্তানে কেন আন্দোলিত হবে না? ইউরোপ আমেরিকাতে কেন লোকজন প্রশংসা করবে না? তিনি তো ওনার সাথে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। কেন একজন 34 বছরের যুবক ইব্রাহিম তারোরে, এই মুহূর্তে দ্য প্রেসিডেন্ট অফ বুরকিনা ফাসো, ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে, তার একটা বক্তব্য নিয়ে, কথা নিয়ে, বার্তা নিয়ে ইউরোপ আমেরিকা সব জায়গাতে বিশ্ব এখন আলোচনা করছে? কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য যেখানে মানুষ টিকিট কেটে ঢুকতো, এখন উনি এই ক্ষমতায় বসার পরে তার বক্তব্য নিয়ে কেন গ্রাম বাংলায় আপনি আমি তুচ্ছতা ছিল? দিস ইজ দ্য কোশ্চেন। একটু অ্যাডভোকেট আবুনা রাজ্জাকি একটা বিষয় বলবেন যে একেবারে এই যে নির্বাচন নিয়ে কথা চলছে, এর মধ্যেই আজকে ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, সেখানে মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনটা যদি বিলম্বিত হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তারপরে যদি কোনো দল রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো জামাত। তাহলে নির্বাচন পেছালে লাভ কার? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক আর আপনার জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। নির্বাচন হলে লাভ কার, নির্বাচন না হলে লাভ কার, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন যদি না হয় তাহলে লাভ কার? নির্বাচন না হলে যদি বলি, আমি বললে হয়তো মানুষ আমার উপরে খেপবে যে আমি নির্বাচন চাই না, সেই আলাপ কিন্তু হচ্ছে না। না, আপনি বিশ্লেষণ করছেন লাভ কার? না, নির্বাচন না হলে লাভ দেশবাসীর গড়পড়তায়, দেশবাসীর লাভ। হ্যাঁ, এখন যদি বলি দেশবাসী বলতে কি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যে জনগণ তারা বলবে রাজ্জাকি নির্বাচন চায় না, কিন্তু যতজন লোক ঐক্যমত্য কমিশনে যায় সব যদি যোগ করি তাতে যে জনসংখ্যা রিপ্রেজেন্ট করেন হার্ডলি 40-45% হবে, হার্ডলি এই বর্তমানে। বাকি 50-55% তো নাই, সেটা ওপিনিয়ন তো নেন নাই। ওখানে রাজনৈতিক দল যারা জাস্ট তাদের ওপিনিয়ন, তাদের সাথে যে জনগণ সম্পৃক্ত, জামাতের সাথে যে কয়জন জনগণ জামাতের, বিএনপির সাথে যে কয়জন জনগণ তার, এর বাইরের লোকের ওপিনিয়ন তো সে জানে না। সুতরাং আপনি ওই হিসাবে এখনো মনে হয় যে মেজর পোর্শন নির্বাচনের ব্যাপারে কথা বলেন। কেন বলি, আপনি নির্বাচন যদি খুব সিরিয়াসলি জনগণ অ্যাকসেপ্ট করত তাইলে কি হইতো, সব দলের কিন্তু এখন প্রার্থী দিয়ে দেওয়ার কথা, এলাকায় এলাকায় মিটিং মিছিল সভা সমিতি যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। জনগণ বাদ দেন,
আপনি দলগুলার কর্মসূচি দেখেন, দলগুলার কাজকর্ম দেখেন। আইসা ঠেকছে কোন জায়গায়? জামাত তো করছে, জামাত করছে। যদি বলেন তাহলে জামাত পরিকল্পিত, জামাতের যে বড় দল যারা, তাদের প্রার্থীর তালিকা কোথায়? তারা জামাত যেটা করছে, আমি একদম শুধু মানে ফেসবুকে, হটেভার ইট ইজ নট প্র্যাকটিক্যাল। না ফেসবুকে আসুক, তাও তো একটা আসছে, কিন্তু অন্য দলেরটা তো আমরা পাচ্ছি না। আরো ছোট দল বড় দল যাই হোক আসা উচিত। আর নির্বাচনের ব্যাপারে রনি ভাই যেটা কথাগুলো বললেন ইউনূস সাহেব সম্পর্কে, এইগুলো নিয়ে আমরা ডিবেটে যাচ্ছি না। নির্বাচনের ব্যাপারে একখানা চিঠি দিয়ে দেওয়ার কথা নির্বাচন কমিশনকে, চিঠিখান দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বলছেন উনি নির্বাচন করবেন। কিসে করবেন, কেমনে করবেন, সেটা পরের চ্যাপ্টার। কিন্তু সমস্যা হয়েছে কোথায়? মাঠে কিন্তু একটা গ্রুপ নেমেছে, কি? পিআর পদ্ধতি। তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, যেটা সেটা হলো পিআর পদ্ধতির একটা দাবি। আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। কারণ নামছে মূলত জামাত সহ কিছু ফোর্স, কিছু 7টা রাজনৈতিক দল, ঘুরে ফিরে দেখবেনি। আবার আরেকটা দল বলতেছে, এটা সত্য, 2টা দলের বক্তব্য কিন্তু সত্য। বড় দল বলতেছে সামান্য কয়টা সিটের জন্যে যদি কেউ পিআর সিস্টেম চায় সেটা মানা হবে না। ইয়েস, তারা যেটা চায়, পিআর পদ্ধতি যারা চাচ্ছে, তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে, তারা এমনি সিট পাবে না। আবার যারা বলতেছে পিআর পদ্ধতি নেবে না, মানতে চায় না, তারাও পিআর পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা। আমি বুঝতে পারছি, কথাটা শেষ করতে দেন। তাইলে পিআর পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিআর পদ্ধতি হবে, নাহলে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে। কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে। যদি ডাকসুর দিকে তাকান, জাকসুর দিকে তাকান, তারা কিন্তু কিছু পদ পাইছে, পাস করছে, এবং এটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে, নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে, কারণ তাদের প্রভাব বাড়তেছে। আর আমি ব্যক্তিগতভাবে যদি আপনি রাষ্ট্রীয় লেভেলে আসেন, আমি কিন্তু বারবার বলতেছি পিআর পদ্ধতিতে জামাতের লাভ হবে বা যা চাচ্ছে তাদের লাভ হবে, তারা পার্লামেন্টে ঢুকতে পারবে, এবং শুধু ওরা না, ছোট ছোট রাজনৈতিক দলও পার্লামেন্টে ঢুকতে পারবে। আর পিআর পদ্ধতি না হলে একটা দল সবচেয়ে বেশি সিট পাবে এবং তারা আউট হয়ে যাবে। এটা 2টা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। কিন্তু পিআর পদ্ধতি হইলে যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে বলি, পিআর পদ্ধতিতে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিআর পদ্ধতির পক্ষে। যদি বলেন কেন, অনেকে অনেক কথা বলে, দুর্বল সরকার হয়, দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে। সরকার স্বচ্ছ না থাকলে দুর্বলতার প্রশ্ন। কিন্তু পিআর পদ্ধতি হলে যেটা হবে, একটা দল যখন ক্ষমতায় থাকে 2/3 মেজরিটি নিয়ে, তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান, ওই দল। আপনি যদি প্রতিষ্ঠানে যান, ওয়াসা ভবনে, ওই দল। প্রশাসনে যান, ওই দল। যেখানে যাবেন তার অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল, তারা কিন্তু আউট। এখন আসেন প্র্যাকটিক্যালি, মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত, যদি আপনি পিআর পদ্ধতিতে আসেন। এটা আপনার মত, আমি আমার মতো তো দিচ্ছি, সেটা ব্যাখ্যা তো দিচ্ছি। কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল, সেখানে পার্লামেন্টে যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে, তাদেরও একটা অবস্থান ওখানে থাকবে, সুতরাং তারা ফেস করতে পারবে। এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে, আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না। এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে। রাষ্ট্রের যে দুর্নীতি হয়, এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার, সেটা আপনি পারবেন না। 3 নম্বর, প্রশাসনের নিরাপত্তা বাড়বে। প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাবসলিউট মেজরিটি নেয়, প্রশাসনকে সে কাজে লাগায় যেভাবে খুশি, এবং প্রোটেকশন সে দেয়। আর প্রশাসন সুস্থ থাকলেও, শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি, তখন সেখানে ব্যালেন্স হবে। আসেন আয়নাগর, গুম, খুন, বিচার বিভাগ হত্যা হবে না। আমরা যদি দেশ ঠিক করতে চাই, বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে, সব জায়গায় পাহারাদার থাকবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে যদি দুর্নীতি মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান, প্রশাসনের নিরাপত্তা দিতে চান, বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, এবং সব দলের প্রতিনিধি থাকলেই এই জিনিসটা হবে। এখন এটা যারা চায় না, আর এটা যারা চায়, এখন জামাত চায় এইটার জন্য তা না, এটা আমি আমার ওপিনিয়ন দিছি। জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে, আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম যে পিআর পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে, বন্ধ হবে, সব কিছু।